অডিও রেকর্ড বা কল রেকর্ড ফাঁস করে দেওয়া, এটা যেকোনো একটা সিক্রেট ইনফরমেশন রিভিল করলে অনেক ইনফরমেশন আপনার ইমপ্যাক্ট করতে পারে বিএনপি বা যার পক্ষে বা বিপক্ষে সেটা যায়। এখানে বিএনপি লাভবান তো তেমন হয়নি, যেহেতু আরেকটু এক্সপোজ হলো এদের ইনফরমেশন যে ভারত কি চাচ্ছে। আমরাও বিভিন্ন এনালাইসিস দেখতে পাচ্ছি যে মানে বাজারে যেটা কথা চলছে বা প্রচার আছে যে বিএনপি ইজ ব্যাকড বাই ইন্ডিয়া, whereas জামাত ইসলামেরও একটা ব্যাকিং শোনা যাচ্ছে, যে কথিত যে যুক্তরাষ্ট্র চাচ্ছে জামাত বা জামাতের সাথে আপনি রিসেন্টলি যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা বা ইয়ে ইভেন বাংলাদেশে ইউএস কনসুলেটের যাওয়া, কনসুলার জামাতের বিভিন্ন নেতার সাথে দেখা করা ডিসেম্বরের পর থেকে কিন্তু আমরা এটা খুব দেখতে পাচ্ছি যে খুব ফ্রিকুয়েন্টলি এটা হচ্ছে। যার কারণে জামাত ইসলাম একটু নিউজে বা এই ইলেকশনের ইয়েতে, ইভেন জরিপেও আপনি যদি দেখেন যে লাস্ট যে জরিপটা, জামাতের সাথে বিএনপির কিন্তু তেমন একটা তফাৎ নেই, যেটা ভারতের। আমরা যদি আইআরআই এর জরিপটা দেখি, জি জি 33.6 হচ্ছে বিএনপি, আর ওইদিকে 34.6 হচ্ছে বিএনপি, আর 33.7, মানে 1% কম ডিস্টেন্স ব্র্যাকের জরিপটা ভালো হয়েছে, ব্র্যাকের এগুলোতে ব্র্যাকের জরিপ। জি, এবং এটা কিন্তু ভারতীয় যারা গণমাধ্যমে কেমন আসছে আমি জানি না, বাট যারা বিভিন্ন ব্লগার বা ইউটিউবের প্রচুর কিন্তু এটাকে আপনার ফ্ল্যাশ করছে, যে এই ব্যাপারটা যে আমেরিকা কেন জামাতদের সাথে বা জামাতকে কেন আর আগায় নিয়ে আসতে চাচ্ছে। এবং এখানে কিন্তু জামাতকে যুদ্ধাপরাধী বা এই জিনিসগুলা যে জামাত ঘুচায় উঠতে পারে, দে ক্যান ওভারকাম উইথ দোজ এলিগেশনস, যেটা ইন্ডিয়া ওইটা বলতেছে যে জামাত পারবে, কারণ এটা অনেক বছর হয়ে গেছে। আর জামাতের যে এজেন্ডা গুলো ওরা আনতেছে, আমি আজকে সকালেও আমি একটা দেখলাম, একটা মহিলা যে উনি খুব নাম করা ইয়ে করে, আমার না এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। মানে মহিলা কোন ঘরানার, বিএনপি নাকি বা জামাতের? না, আমি ইন্ডিয়ান মিডিয়ার কথা বলতেছি আমার ভাই, যে নাম করা একজন আছে না, একজন পালকি শর্মা। হ্যাঁ পালকি রাইট। তার আপনি গত সপ্তাহে এটা যদি দেখেন, ওইখানে সে জামাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাকিং নিয়ে কথা বলতেছে, এবং জামাতের 3টা এজেন্ডা নিয়ে আসছে, যে জামাতের মানে আগের যত এলিগেশনস আছে যুদ্ধাপরাধী বা যুদ্ধের সময় স্ট্যান্ডিং ফর পাকিস্তান, এটা তো কোনো সময় ইন্ডিয়া পছন্দ করবে না, কিন্তু এখন তারা জামাতের সাথে আমেরিকার ব্যাপারটাকে ওরা যেটা মনে করতেছে, যে জামাতের যে শফিকুর রহমান স্যার বললো যে 3টা জিনিস, আমরা উইল স্ট্যান্ড এগেইনস্ট করাপশন, এবং শুধু তাই না, যারা করাপশন করে এই ধরনের কোন দলীয় ভাবে মনোনয়নও তারা দিবে না। হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার রিফর্মস এর ব্যাপারে ওরা খুবই, এবং বিচার এবং বাংলাদেশে ইনসাফ, মানে যেটা বলতেছে যে আপনার ইনসাফের ব্যাপারে এই 3টা জিনিস। তো এই জিনিসগুলা আনছে। আরেকটা হচ্ছে আপনার, যেহেতু এনসিপি কে তারা নিতে পেরেছে তাদের জোটে, অ্যালং উইথ দ্য আদার ইসলামিক পার্টি, টোটাল তো 10 দলীয় জোট। তো এখানে এনসিপির যেহেতু নতুন বন্দোবস্ত প্লাস যারা আন্দোলনে করেছে 24-এ, তো দুই দিক দিয়ে মানে উনি বলতেছে যে দ্যাটস ওয়াই জামাত ইজ অলমোস্ট অ্যালাইনিং উইথ বিএনপি, যদিও বিএনপির কিছু নিচে আছে মানে জরিপে বা পার্টির দিক দিয়ে। বিএনপি ইজ প্রবাবলি দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি ইন বাংলাদেশ নাও কারেন্টলি। আরেকটা হচ্ছে আপনার তো পালকি শর্মার কথার মধ্যে ওইটাই হলো যে আমেরিকা এই জন্যই হয়তোবা জামাত ইসলামকে একটু ব্যাক দিচ্ছে, যে এই এরা এত আগে আসছে, এবং কিন্তু এখানে ইসলামিক মিলিটেন্ট বা এই কথাগুলো একদম নাই, যে আমেরিকাও তো এটা করতে পারতো আগে, যেটা প্রিভিয়াসলি জঙ্গি যেটা হাসিনা বা ওরা যেভাবে সাজাতো। জামাত ওই জায়গা থেকে বেরিয়ে একটা সুযোগ আসছে, এবং সুযোগটা আমার মনে হয় ওনারা ভালোভাবে কাজে লাগাচ্ছে। না, আমার কাছে যে বিষয়টা মনে হয় যে আমেরিকার তো অনেক বড় দেশ, আমেরিকার নানা ঝামেলা আছে বহির্বিশ্বে, বাংলাদেশকে নিয়ে আসলে মার্কিন যে সেন্ট্রাল প্রশাসন তাদের আসলে এত চিন্তা ভাবনা করার সময় নাই। এর জন্য হয়তো যে বাংলাদেশের মতো ছোট ছোট দেশগুলিতে দূতাবাসকে একটা এক্সট্রা পাওয়ার দেওয়া হয়, এবং মার্কিন দূতাবাসের সঙ্গে জামাতের সম্পর্কটা অনেক আগে থেকে কিন্তু অনেক মধুর, এবং এটার যোগাযোগটা রাখতেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি যোগাযোগ রাখতেছেন, এবং রিসেন্টলি এই আলাপটা হয়ে গেল। আপনি এই আলাপটা যদি খেয়াল করে দেখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূয়সী প্রশংসা করা হয়েছে, যে তিনি ইকোনমিক্যালি রিফর্ম করেছেন, বিচার করেছেন, যদিও এই আদালত নিয়ে আমাদের আগে একটা
কমপ্লেইন ছিল, বিশেষ করে জামাত ইসলামের নেতাদেরকে বিচার বিচার করা এখন ট্রাইব্যুনালের। এখন উনি শেখ হাসিনার বিচারটা করেছেন এবং এটা তার ম্যান্ডেটে ছিল। এবং ডক্টর ইউনূসের কারণে মানুষ এখন ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছে। ডক্টর ইউনূস যেভাবে পলিটিক্যাল পার্টিকে ডিল করতেছেন এতেও আমরা সন্তুষ্ট। এবং জামাত ইসলাম ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না। যদি চালু করে তাহলে আমরা 100% ট্যারিফ বসাবো। ট্যারিফ বসালে তোমাদের গার্মেন্টস খাত ধ্বংস হয়ে যাবে। সুতরাং তোমাদের চিন্তা করার কিছু নাই। এবং তাদেরকে কভার টভার করো, তাদেরকে ভালো ফ্লোট টোলট দাও। আমরা তাদের বন্ধু হতে চাই। তো বন্ধু হতে চাই, জি বন্ধু হতে। তাহলে এই যে একটা বিষয়, এই বিষয়টাই আসলে মানে ভাবায় যে যেই আমেরিকা কিছুদিন আগে মুসলিম ব্রাদারহুডের মতো একটা ইসলামী দলকে নিষিদ্ধ করলো, সেই আমেরিকাই আবার এই জামাত ইসলামকে এতে আসলে অনেকেই অনেক হিসাব নিকাশ মিলাইতে পারতেছে না। যদিও রাজনীতি বড় জটিল, এটা কে কিভাবে করে আর মানে কিভাবে দেখে সবাই সবার তার নিজেদের স্বার্থের হিসাব করে। এই যাই হোক, এই যে নির্বাচনটা মানে এখন প্রচারণা শুরু হয়েছে, আপনি দেখেছেন যে জামাত ইসলাম এবং বিএনপি উভয়ই এই প্রচারণাতে অংশগ্রহণ করতেছে। তারেক রহমান তো একদম শাহজালাল থেকে, জি মানে শাহজালাল থেকে রাত্র ৩টায়ও র্যালি করেছেন, ম্যারাথন। তো এবং তারেক রহমানের সাম্প্রতিক কিছু বক্তব্য এটা বিতর্কের জন্ম দিয়েছে। সব মিলিয়ে আপনি এই নির্বাচনী প্রচারণাটা কিভাবে দেখছেন? নির্বাচনের প্রচারণা আহমেদ ভাই, এটা তো প্রত্যাশিতই ছিল। বিএনপি বরাবরই আপনার শাহজালাল মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করে। তো অ্যাজ ইউজুয়াল তারেক রহমান সাহেব এটা করবে এবং বিএনপির দল থেকে এটাই ওরা বলে আসতেছিল। প্রচারণা জমে উঠছে, সবাই করছে। যেদিন তারেক রহমান সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া এসে করলো, সেদিনই মিরপুরে শফিকুর রহমান সাহেব তার প্রচারণা শুরু করলো তার আসন থেকে। এবং দু জায়গাতেই অনেক লোক হচ্ছে, দলীয় কর্মীরা ছাড়াও সাধারণ মানুষও হচ্ছে, মাঠ কানায় কানায় পূর্ণ। নির্বাচন জমে উঠছে এবং এই ক্ষেত্রে আমি মনে করি ধরেন নির্বাচনের যেই আয়োজনেও সরকার যথেষ্ট আন্তরিকতা, এবং আপনি জানেন ব্যাক টু ব্যাক স্বরাষ্ট্র মন্ত্রী অনেক মিটিং হয়েছে যেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলা কিভাবে কাজ করবে। বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি প্রথম যেখানে 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, ইনক্লুডিং 1 লক্ষ থাকবে আর্মি মিলিটারি মানে সৈন্যরা, তারপরে প্রায় 8 লাখের মতো পুলিশ, বিডিআর, বিজিবি এবং এখানে আনসার বাহিনী এদেরকেও রাখছে। তো টোটাল 9 লক্ষ যদি নিরাপত্তা কর্মী দেয় 300 আসনের নির্বাচন, তাহলে আপনি বুঝতে পারছেন। এবং নির্বাচনী কেন্দ্রের কত সীমানার মধ্যে কোনো সাংবাদিক ছাড়া বা যারা নিরাপত্তা কর্মীরা ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না, যেগুলো আমরা 91-এ 96-এর নির্বাচনগুলোতে দেখেছি। তো আশা করতেছি সরকারের যথেষ্ট আপনার আন্তরিকতা আছে, they are dedicating towards to have a fair and যেটা বলে কে আপনাকে মানে একটা ফেয়ার এবং ফ্রি ইলেকশন করার জন্য যতটুকু দরকার আইন শৃঙ্খলা সাপোর্ট, প্লাস ইলেকশন কমিশনও আপনার যে সমস্ত কাজ করেছে, স্পেশালি ফার্স্ট টাইম প্রবাসীরা ভোট দিতে পারবে, আপনি বাইরে থাকেন আমি থাকি, আমরা জানি। আচ্ছা, ভালো কথা মনে করেছেন। এই যে একটা বিতর্ক প্রবাসী ব্যালট নিয়ে, আমরা সামাজিক মাধ্যমে দেখেছি যে একটা ঠিকানায় 200 ব্যালট, 300 ব্যালট। তো এই বিষয়গুলো তারেক রহমান কিন্তু নিজেও বলেছেন যে প্রবাসীদের ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, একটা দল এই প্রবাসীদের ভোটগুলোকে নিয়ে নিচ্ছে। তো এই অভিযোগটাকে আপনার কেমন, কি মনে হয়? আমার কাছে অভিযোগ তো অভিযোগই, কিন্তু কতটুকু জাস্টিফাইড এটা এখনো বলা মুশকিল। কারণ ওরকম গুরুতর অভিযোগ হয়তো বিএনপি আনতেও পারেনি বা কিছু প্রমাণ তাদের হাতে আছে। যেমন আমাদের মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে একটা দেশে এরকম পেয়েছে যে আপনি যেটা বললেন। আবার নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটছে, ব্যালট ছিল পোস্ট অফিসে এবং বাংলাদেশি একজন মেল ম্যান, ডেলিভারি ম্যান, উনার চোখে না পড়লে ওই ব্যালট গুলা পোস্ট অফিসে থেকে যেত, আর ডেলিভারি হতো না, মানে যার যার বাসায় পৌঁছতো না। তো কিছু মিসম্যানেজমেন্ট আছে, কিন্তু এই ক্ষেত্রে এরকম ভাবে গুরুতর অভিযোগ করা যাবে না যে ইন্টেনশনালি বা ডেলিভারেটলি কোনো দলের ফেভারে এটা যাবে। হয়তো যারা এই ইলেকশন কমিশনের যারা এই প্রবাসী ব্যালট গুলার ডিস্ট্রিবিউশনে বা এখানে পৌঁছানোর দায়িত্বে ছিলেন, এইটা ওরা আর একটু মানে, যদিও ফার্স্ট টাইম, এই জন্য হয়তো কিছুটা মিসম্যানেজমেন্ট হতে পারে।
তবে তদন্ত বা এদের ইলেকশন কমিশনকে এখানে লাইবেল করা যায়, যাতে ওরা জিনিসটা ক্লিয়ার করে যে কেন এই ধরনের মিসম্যানেজমেন্ট হয়েছে, বা এর মাধ্যমে মানে একজন ব্যক্তি কি 5টা ব্যালট করে আবার এরকম মেলে পাঠাতে পারবে কিনা, তাহলে তো আর ভোটের যে ফেয়ারনেসটা থাকলো না। তবে এটা মনে হয় না যেরকম লেভেলে আসছে বিএনপি থেকে অভিযোগ, বিএনপি তো অভিযোগ করছে ব্যালট নিয়েও, তাই না আহমেদ ভাই? যে বলল যে এরা বলছে যে মাঝখানে পড়ছে ধানের শীষের সিল। এইটাকে আপনি এখন ইলেকশন কমিশনের ডিজাইন যে করেছে ডেলিভারিলি, এটা অন্য দল হলে প্রতীকও পড়তে পারতো। হ্যাঁ? এখানে হাত পাকা পড়তে পারতো, দাঁড়িপাল্লা পড়তে পারতো। তো এটা তো এখন বিএনপির ডিসফেভারে যাওয়াতে বিএনপির নজরুল ইসলাম খান এটা অভিযোগ করছে ইলেকশন কমিশনে যে এই জিনিসটা কি ডেলিভারিটলি করা হইলো কিনা। কারণ আপনি যখন একটা ব্যালট ফোল্ড করেন, এটা যখন মাঝখানে এবং নিচের দিকে থাকে, হয়তোবা আপনার চোখে নাও পড়তে পারে। আপনি একটা কার্ড মনে করেন ফ্লিপ কার্ড, এটা খুললেন। এখন হয়তো উনাদের ইচ্ছা ছিল ১ম এই যাতে এটা পড়ে। আপনি একটা বিয়ের দাওয়াতের কার্ডে যদি অ্যাড্রেসটা এত নিচে জায়গায় দেন, আপনি খুঁজেই পেলেন না। তো এটা হয়তোবা উনাদের ডিসফেভারে যাওয়াতে উনাদের একটা অভিযোগ হতে পারে। ইলেকশন কমিশনও এখানে ওদের সাথে আলাপ করে, বা ব্যালট গুলো আমরা এভাবে করছি, এটা হয়তোবা ক্লিয়ার করতে পারতেন। কিন্তু তার মানে এই না যে ইলেকশন কমিশন বা তাদের কোনো ফেভারে ডিসফেভার, যে আমি দাঁড়িপাল্লার সবার উপরে রাখলাম আর ধানের শীষকে নিচে দিলাম, মানে এটা হয়তোবা একটা ডিজাইনের একটা ত্রুটি ধরতে পারেন। কিন্তু এটাতে কোনো ষড়যন্ত্র বা এটা হয়তো আমি মনে করছি না। এখানে আপনি